সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো এবং নতুন একটি ক্লাস করার জন্য সবাই প্রস্তুত আছো। সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি ফিন্যান্স ব্যাংকিং বীমা দ্বিতীয় পত্রের আমাদের 3 নম্বর লেকচার। আজকের ক্লাস উপস্থাপনা রয়েছি আমি সুমিত চন্দ্র, প্রভাষক ও বিভাগীয় প্রধান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, ডক্টর মাহুরমা মোল্লা কলেজ। আমরা প্রথম অধ্যায়ে অলরেডি 2টি ক্লাস করেছি। 2টি ক্লাসের মধ্যে ইম্পর্টেন্ট টপিকসগুলো তোমাদের আমি প্রেজেন্ট করেছি। আমি তোমাকে বারবার বলেছি সবার কাছে বই রয়েছে, বইগুলো দাগিয়ে নাও, বইগুলো ভালো করে পড়ো, যেগুলো পড়ানো হয়েছে সেগুলো আন্ডারলাইন করে রাখো, ভবিষ্যতে তোমার কাজে লাগবে। তাহলে আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করব সেটি হচ্ছে ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ বিধান, গ্রাহককে জানা এবং গার্নিশি আদেশ। এই 3টি বিষয় আমরা জানবো আজকে। এরপরে কিছু সৃজনশীল আমরা অনুশীলন করব এবং তাহলে আমাদের আজকে প্রথম পত্রের ক্লাসগুলো আমরা শেষ হয়ে যাবে। তাহলে প্রথমে আনছি ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ বিধান। ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ বিধান, দেখো সবকিছু একটা নিয়ন্ত্রণ করতে হয়। কেন্দ্র দ্বারা যদি নিয়ন্ত্রণ না করা হয় তাকে বিশৃঙ্খলা দেখা দেয়। একসময় বাংলাদেশের ব্যাংক কম ছিল, আস্তে আস্তে ব্যাংকের পরিধি বেড়ে গেছে, ব্যাংকের সংখ্যা বেড়ে গেছে, ব্যাংকের সংখ্যা বেড়েছে, এখন কিন্তু নিয়ন্ত্রণ করার একটা ব্যাপার চলে এসেছে। এজন্য ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য 2টি বিষয় রয়েছে। একটি হচ্ছে ব্যাংক কোম্পানি আইন 1991, আরেকটা হচ্ছে 20 প্রবর্তিত ব্যাসেল 1 এবং ব্যাসেল 2। তো আমাদের এই 2টি বিষয় রয়েছে ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। প্রথম রয়েছে ব্যাংক কোম্পানি আইন 1991। বাংলাদেশে যদি কোনো ব্যাংক গঠন করতে হয় সর্বপ্রথম সেই ব্যাংকগুলোকে 1991 সালে যে ব্যাংকিং আইন রয়েছে সেই ব্যাংকিং আইন দ্বারা ব্যাংকগুলোকে গঠন করতে হবে। এরপরে সেই ব্যাংকগুলো ব্যাসেল 1 এবং ব্যাসেল 2 দ্বারা নিয়ন্ত্রিত হবে। আর তোমাদের বইয়ে ব্যাংক কোম্পানি আইন 1991 কতগুলো ধারা দেওয়া আছে, ধারাগুলো একটু দেখে নেবে, মুখস্থ করার কোনো দরকার নেই। আমরা সরাসরি ব্যাসেলে চলে যাব। ব্যাসেল সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। 20 প্রবর্তিত ব্যাসেল 1 ও ব্যাসেল 2। তাহলে 20 এর ফুল মিনিং হবে ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট। প্রথমে দেখো সংজ্ঞা দেয়া আছে, তালিকাভুক্ত ব্যাংক সমূহের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়টি নিশ্চিত করার জন্য 20 প্রবর্তিত নির্দেশনা বা বিধিবিধানকে ব্যাসেল 1 ও ব্যাসেল 2 নামে পরিচিত। এটা ব্যাসেল একটা সংজ্ঞা, কনসেপ্ট। অনেকেই বলতে পারে স্যার ব্যাসেল নামকরণ কেন করা হয়েছে, এটা নাম ব্যাসেল দিয়েছে কেন, অন্য কোনো নাম দিতে পারতো। তাহলে ব্যাসেল কেন নামকরণ করা হয়েছে দেখেন, সুইজারল্যান্ডের ব্যাসেল শহরে 20 কমিটি এবং ফ্রেমওয়ার্ক গঠন করায় বা গ্রহণ করায় এর নামকরণের সাথে ব্যাসেল 1 শব্দ যুক্ত হয়েছে। তাহলে সুইজারল্যান্ড একটা দেশের নাম, সেই দেশে একটা শহরের নাম হচ্ছে ব্যাসেল শহর। তো কিছু লোক একটা কমিটি গঠন করেছে, যে কমিটিটা চিন্তা করছে ব্যাংকগুলোকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। তো সেই কমিটিটা ব্যাসেল শহরে বসে যেহেতু এরকম একটা কার্যক্রম তারা গ্রহণ করেছে, এই জন্য ওইটার নাম দেওয়া হয়েছে ব্যাসেল বা ব্যাসেল 1। এরপরে এটাকে আরো পরিমার্জন করার জন্য, আরো আধুনিক করার জন্য এর নামকরণের সাথে করা হয়েছে ব্যাসেল 2। আশা করি বুঝতে পেরেছো। ব্যাসেলের সংজ্ঞাটা ভালো করে তোমরা দেখবে, উচ্চ মাধ্যমিক বা উচ্চ শিক্ষায় গেলে তোমরা যেটা দেখতে পারবে। তাহলে বলতে পারি যে তালিকাভুক্ত ব্যাংক সমূহের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততা নিশ্চিত করার জন্য 20 প্রবর্তিত বিধিবিধান বা নির্দেশনাকেই ব্যাসেল 1 এবং ব্যাসেল 2 নামে পরিচিত। আর ব্যাসেল কিন্তু সুইজারল্যান্ডের ব্যাসেল শহরে বসে চালু হয়েছে, এজন্য নামকরণের সাথে ব্যাসেলটা যুক্ত করা হয়েছে। এরপরে আজকের আরেকটা প্রশ্ন, গ্রাহককে জানা, নো ইওর কাস্টমার। সুন্দর একটি জিনিস, গ্রাহককে জানা। আসলে অপরিচিত ব্যক্তির সাথে কোনো ব্যবসায়িক কার্যক্রমে জড়িয়ে গেলে তার ফল ভালো নাও হতে পারে। তো তুমি যখন কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করবে তখন ব্যাংক কর্মকর্তার দায়িত্ব হচ্ছে ওই ব্যক্তির সম্পর্কে তথ্য নেওয়া। তো ব্যাংকে গেলেই ব্যাংক একটি ফর্ম দিবে, যে ফর্মের মধ্যে কিছু জিনিস পূরণ করতে হবে, যার মাধ্যমে
ব্যাংক কর্মকর্তা একজন মানুষকে যাচাই বাছাই করার সুযোগ পাবে, তার তথ্যগুলো যাচাই বাছাই করতে পারবে। আর এই যে সিস্টেমটা, এটাকে আমাদের ব্যাংকিং ভাষায় বলা হয়েছে গ্রাহককে জানা, নো ইওর কাস্টমার। যদি সংক্ষিপ্ত রূপ করি তাহলে হবে KYC। নো এর কে, ওয়াই এর ইওর এর ওয়াই, কাস্টমারের সি। আমি পরীক্ষায় বলতে পারি KYC, তাহলে এখানে বলা আছে KYC। তাহলে KYC বলতে কি বোঝায় বা KYC এর পূর্ণ রূপ কি? নো ইওর কাস্টমার। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। যারা গ্রাহককে জানা, এটা ব্যাংকে আমাদের বইয়ের ভাষায় কিরকম দেয়া আছে, কোন গ্রাহক অবৈধ লেনদেন করেছে কিনা, মানি লন্ডারিং এর মতো অপরাধে ব্যাংক হিসাবকে ব্যবহার করছে কিনা, এগুলো ব্যাংকারকে সতর্কতার সাথে নজর রাখতে হয়। এজন্যই বর্তমানে হিসাব খুলতে KYC ফর্ম পূরণ করা বাধ্যতামূলক হয়েছে। আমি যখন ব্যাংকে অ্যাকাউন্ট করতে গিয়েছি, আমাকে কিন্তু একটি ফর্ম পূরণ করতে হয়েছে, যেখানে আমাকে নাম, আমার NID নাম্বার, আমার পাসপোর্ট নাম্বার, আমার SI ঠিকানা, বর্তমান ঠিকানা এগুলো দিতে হয়েছে। আর এগুলোর মাধ্যমে ব্যাংকগুলো যাচাই বাছাই করে যখন তারা সততা প্রমাণ পেয়েছে, তখনই কিন্তু তারা আমাকে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছে বা ব্যাংকে আমার নাম লিপিবদ্ধ করেছে। তো এই যে ফর্মটা, এটা কিন্তু ব্যাংকারকে অবশ্যই জানতে হবে, তা না হলে কিন্তু ওই ব্যাংক ভবিষ্যতে ঝুঁকির মধ্যে পড়তে পারে। সবাইকে যেন বলবো, তোমরা যখন ভবিষ্যতে কোনো ব্যাংকে যোগদান করবে, অবশ্যই যে তোমরা কমার্সে পড়ো, অবশ্যই কোনো ব্যাংকে যোগদান করবে, তো সেই ব্যাংকে গিয়েও তোমাকে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। একজন গ্রাহকের সম্পর্কে সকল তথ্য জেনেই কিন্তু আমি তাকে হিসাব প্রদান করব বা ওই ব্যাংকে তার নাম লিপিবদ্ধ করব। এর পরের টপিক হচ্ছে গার্নিশি আদেশ। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। গ্রাহকের কোনো হিসাব ক্রোক বা বন্ধ করার জন্য বা লেনদেন স্থগিত করার জন্য আদালত কর্তৃক ব্যাংকের উপর কোনো আদেশ প্রদত্ত হলে তাকে গার্নিশি আদেশ বলে। খেয়াল করো, যদি কোনো ব্যক্তি কোনো অপরাধে দণ্ডিত হয়, তখন আদালত থেকে ওই ব্যক্তির যে ব্যাংক অ্যাকাউন্ট ওটা বন্ধ করার জন্য নির্দেশ আসে, বা লেনদেন বন্ধ করার জন্য আদালত থেকে ওই ব্যাংকের উপর একটা নির্দেশ দেওয়া হয়। ব্যাংক নির্দেশনা পাওয়ার পরে আদালতের নিয়ম তারা বা আদালতের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করে। তো এই যে আদালত যে ব্যাংকের উপর নির্দেশ দিল, এটা হচ্ছে গার্নিশি আদেশ। আদালত যে আদেশটা দিল, অনেকেই সঙ্গে এরকম লেখে যে আদালত যে ব্যাংক বন্ধ করলো। আদালত কিন্তু সরাসরি কোনো ব্যক্তির হিসাব বন্ধ করতে পারে না বা কোনো ব্যক্তির হিসাব স্থগিত করতে পারে না। তারা যেটা পারে সেটা হচ্ছে ওই ব্যাংকের উপর একটা নির্দেশ প্রদান করতে পারে, কিন্তু ব্যাংক কর্মকর্তারাই কিন্তু এটা বন্ধ করবে বা এটা স্থগিত করবে। এটা দায়িত্ব ব্যাংকের। আদালত শুধুমাত্র একটা নির্দেশ দিবে। এই যে আদালতের নির্দেশ দিল, এটাই হচ্ছে মূলত গার্নিশি আদেশ। আমি আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং এগুলোই ছিল আমাদের প্রথম পত্রের বিষয়। আর কোনো বিষয় নেই আলোচনা করার মতো, আমরা সকল আলোচনা করেছি। কিন্তু আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। আমি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো একটু পর্যালোচনা করেছি, যেখান থেকে আমার মনে হয়েছে যে এই জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়লে তোমাদের কমন পড়ে যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে ব্যাংক কি, ব্যাংকিং কি, ব্যাংকার কে, একক ব্যাংক কাকে বলে, শাখা ব্যাংক কাকে বলে, চেইন ব্যাংক কাকে বলে, গ্রুপ ব্যাংক কাকে বলে, মিশ্র ব্যাংক কাকে বলে, মার্চেন্ট ব্যাংক কাকে বলে, বেসেল 2 কি, সর্বশেষ গার্নিশি আদেশ কি। আর সবগুলো বিষয় তোমাদের পড়িয়েছি। আশা করি তোমরা এই জ্ঞানমূলকগুলো খুব সহজেই মুখস্থ করতে পারবে। তোমরা বই থেকেও পড়তে পারো বা আমি যাই বলছি আমার নোটগুলো খাতায় লিখে রাখতে পারো। এরপরে আমরা একটু সৃজনশীল নিয়ে আলোচনা করব, যে প্রথম অধ্যায় সৃজনশীল কিরকম হয়। আর একটা স্টুডেন্ট তখনই পারফেক্ট হবে সে যখন সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারবে। আমরা অনেকেই পাঠ্য বই পড়ি, পাঠ্য বই মুখস্থ করি, জ্ঞানমূলক মুখস্থ করি, কিন্তু পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন ধরতে পারি না। এটা কিন্তু একটা চরম ব্যর্থতা। আর আমি চাই কিভাবে একটি সৃজনশীল প্রশ্ন ধরবে এই কৌশলগুলো আমি শিখিয়ে দিব। আর সেই কৌশলগুলো শিখতে হলে তোমাকে অবশ্যই পাঠ্য বইয়ের বিভিন্ন ক্যাটাগরিগুলো একটু বুঝতে হবে।
আর দেরি না করে আমরা একটা সৃজনশীল সমাধান করব, দেখিয়ে কি বলছে উদ্দীপকের মধ্যে। সৃজনশীল প্রশ্ন, মতিঝিল পাড়ায় ব্যাংক আর ব্যাংক, বড় আকাশচুম্বী অট্টালিকার অধিকাংশই ব্যাংকের অফিস। আমেরিকা থেকে বেড়াতে আসা মিস্টার কুপার এটা দেখে বিস্মিত। বড় অট্টালিকা পুরোটাই একটা ব্যাংকের অফিস, আবার একটু দূরে ছোট্ট বিল্ডিং এও একই ব্যাংকের নামে সাইনবোর্ড। অদ্ভুত ব্যাপার মনে হয় তার, অথচ তাদের দেশে একই নামে এত ব্যাংক নেই। বিগত মন্দায় তাদের দেশের অনেক ব্যাংক বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশে কোনো ব্যাংক বন্ধ হয়নি, এটা জেনে তিনি অভিভূত। এখানে একটা কথা বলছে কুপারের, কুপার কিন্তু আমেরিকা থেকে এসেছে, সে আমেরিকা থেকে আমাদের দেশে এসেছে। সে যখন মতিঝিলে ঘুরলো তখন দেখলো বিভিন্ন জায়গায় ব্যাংকের সাইনবোর্ড, ব্যাংক আর ব্যাংক। তোমরা যারা মতিঝিলে গেছো, বিশেষ করে যারা দিলকুশার মধ্যে ঢুকেছো, ওখানে দেখবা ডানে বামে প্রচুর ব্যাংকের অফিস, এবং ওখানে সাধারণত অনেক ব্যাংকের হেড অফিস ওখানে। তো তিনি এটা দেখে অবাক, এত ব্যাংক, বিভিন্ন নামে ব্যাংক। আবার দেখলো একটি ব্যাংকের না, এখানে যেমন সোনালী ব্যাংক, এখানে একটা সাইনবোর্ড, আবার কিছু দিয়ে আবার সোনালী ব্যাংকের সাইনবোর্ড। এটা দেখে তিনি অভিভূত। তাহলে আমরা দেখি প্রশ্নগুলো কি করছে। প্রথমে ব্যাংক কাকে বলে আমরা পারবো। ব্যাংকিং, ব্যাংক বিনোদন সৃষ্টি করে ব্যাখ্যা করানো হয়েছে। মিস্টার কুপার উদ্দীপকের যে ব্যাংক থেকে বিস্মিত হয়েছেন, সংগঠন প্রণালীর ভিত্তিতে তার কোন ধরনের ব্যাংক। আগে দেখো, সংগঠন প্রণালীর ব্যাংক কিন্তু চারটি: একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক, গ্রুপ ব্যাংক। যে ব্যাংকের একটি অফিস থাকবে একক ব্যাংক, যে ব্যাংকের একটি কেন্দ্রীয় অফিস, অনেকগুলো শাখা অফিস শাখা ব্যাংক, অনেকগুলো ব্যাংক মিলিত হয়ে ব্যাংকিং কার্যক্রম করলে চেইন ব্যাংক, আর যখন বড় একটি আর্থিক প্রতিষ্ঠান অনেকগুলো ব্যাংক গঠন করবে এটা হচ্ছে গ্রুপ ব্যাংক। তাহলে যেহেতু এখানে বলছে একই ব্যাংকে একটা একটি বিল্ডিং এ একটা ব্যাংক, পাশে আবার একই নামে একটি ব্যাংক, তো দুটো শাখা হয়ে গেল কিন্তু, তাহলে এটা হচ্ছে শাখা ব্যাংক। তাহলে অ্যান্সার হবে মিস্টার কুপার উদ্দীপকে যে ব্যাংক থেকে বিস্মিত হয়েছেন সংগঠন প্রণালীর ভিত্তিতে, তা হচ্ছে শাখা ব্যাংক। এরপরে শাখা ব্যাংকের সংজ্ঞা হবে এবং বর্ণনা। শাখা বলতে বুঝতে পেরেছো, কারণ এক হচ্ছে বাংলাদেশের সব শাখা ব্যাংক, আর তিনি একই নামে ব্যাংক লিখেছে, এটি হচ্ছে শাখা ব্যাংক। মিস্টার কুপারের নিকট তার দেশের ব্যাংক ব্যবস্থা দুর্বল ধরা পড়েছে, এ বক্তব্যের যথার্থতা উদ্দীপক আলোক বিশ্লেষণ করো। কুপার তার দেশের কথা বলছে, কুপারের দেশ কোথায়? কুপারের দেশ হচ্ছে আমেরিকা। কুপার কিন্তু আমেরিকা থেকে এসেছে, এই যে আমেরিকা থেকে বেড়াতে আসা কুপার, আমেরিকা থেকে কুপার আসছে। তাহলে একটু বলতো আমেরিকায় কি ধরনের ব্যাংক ছিল? আমেরিকায় ছিল কিন্তু একক ব্যাংক। তাই ঘনাবলী মূলত আমাকে একক ব্যাংক সম্পর্কে লিখতে হবে, তার মাঝে আমার দেশ শাখা ব্যাংক যে চালু করে এটাও একটু তুলনামূলক ব্যাখ্যাটা মনে করতে হবে। তাহলে আশা করি এই সৃজনশীল তোমরা বুঝতে পেরেছো, এবং এরকম সৃজনশীল আসলে আশা করি তোমরা বোর্ডে উত্তর করতে পারবে, কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। আর দ্বিতীয় পত্র যেহেতু একটু এখানে থিওরিটিক্যাল সাবজেক্ট, লেখার উপরে মার্ক আসবে, একটু ভালো করে লিখবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, তাহলে বেশি মার্ক আসবে। আর এর সাথেই আমরা প্রথম অধ্যায় সমাপ্ত করলাম। প্রথম অধ্যায় এখানেই শেষ। তোমরা পরবর্তীতে পর্যায়ক্রমে অন্য অধ্যায় তোমরা দেখবে, আমাদের অন্য স্যাররা ক্লাস নিবে। প্রথম অধ্যায় আমি সমাপ্ত করলাম। আমি আশা করব সবাই ভালো থাকবে, নিজের যত্ন নিজে নেওয়া শিখবে, এবং প্রতিদিন কিছু না কিছু পড়াশোনা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক ধন্যবাদ।